একটা থাপ্পড় খেয়ে তে সোফায় পড়ে আছে। তার সামনে 6 ফুট 2 ইঞ্চি একটা লম্বা মাত্রাতিরিক্ত একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। থাপ্পড়টা মারার রিজন হলো এই নিয়ে 7 বার সে বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছিল, আর একবার পালানোর চেষ্টা করলে জ্যান্ত পুঁতে দেব, এই কথাটা ওই ছেলেটা বলে চলে গেল। নিজের জামা কাপড়ের দিকে তাকালাম, কিছু অংশ ছিঁড়ে গেছে, কারণ আমি যতবারই পালানোর চেষ্টা করেছিলাম উনি আমাকে টেনে হিঁচড়ে বাড়ির মধ্যে নিয়ে এসেছিলেন। অথচ এটা বাড়ি বললে ভুল হবে, এটা রাজপ্রাসাদ এক ধরনের। তে নিজে একটা আলিশান ঘরের মধ্যে আছে, তার বুঝতে বাকি নেই। তে এটা বুঝতে পারছে না তাকে কেন তুলে এনে এনেছে এবং কি জন্য এখানে। তে আবার উঠে উকিঝুঁকি মারা শুরু করলো যে আর কোনো রাস্তা আছে কিনা পালানোর, কিন্তু না, তে যেখানেই আছে সেখানে পালানোর তো কোনো রাস্তাই নেই। এটা একটা ভিন দেশ, অর্থাৎ সে যে বাংলাদেশের মধ্যে কোথাও নেই, এই বাড়ির বাউন্ডারি দেখে বোঝা যাচ্ছে। আল্লাহ হেল্প করো প্লিজ, এই কোন জাহান্নামে আমি আটকা পড়লাম। তে নিজের সাথে নিজে বিড়বিড়িয়ে কথাগুলো বলছিল, এরই মধ্যে দরজাতে খুট করে শব্দ হলো। তে তড়াক করে পিছনে ফিরে তাকালো, হ্যাঁ, লোকটা এসেছে আবার। তে আবার চোখ মুখ শক্ত করে ছেলেটার দিকে শক্ত করে তাকালো। আধা লম্বা চুলটাকে খোপা করে ধপাধপ পা ফেলে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো। হোয়াই ডিড ইউ ব্রিং মি হিয়ার? কড়া প্রশ্ন ছেলেটার কাছে। ছেলেটার কোনো ভাবান্তর নেই প্রশ্নটা শুনে, উল্টো সে ভাবলেশীন হয়ে উত্তর দিল, মাই উইশ। ছেলেটার এমন কেয়ারলেস উত্তর শুনে মেজাজের পিত্তিটা একদম ভালো মতো জ্বালিয়ে দিল। দিস ইজ জোক টু ইউ? তে কথাটা বলে ছেলেটার বুকে এক ধাক্কা দিল। ছেলেটা পিছে সরতে যেও আটকে গেল। যা করছো সেকেন্ড টাইম যেন সেটা আর রিপিট না হয়। ছেলেটা জবাব দিল তেকে, 100 বার করব। তে কথাটা বলে আরেকবার ধাক্কা দিতে গেলে ছেলেটা তেকে দেয়ালের সাথে চেপে ধরে, উল্টো পিঠে ঘুরে তে ছেলেটার দিকে। বিলিভ মি, তে দাঁতে দাঁত চেপে বলল, সেটা আর জন্মে না। ছেলেটা তের কানের কাছে হিসিয়ে বলল, আহ। তে মৃদু আওয়াজ করলো। তেকে এইভাবে দেয়ালের সাথে চেপে ধরাতে কাঁধ থেকে ছেঁড়া অংশটুকু বের হয়ে গেছে। ছেলেটা তের কাঁধের দিকে তাকিয়ে আছে। তে নড়াচড়া করেই যাচ্ছে। তের এমন নড়াচড়া দেখে ছেলেটা তেকে এক ধাক্কা দিল রাগের চোটে। তে যেয়ে পড়লো বিছানায়। তেকে ধাক্কা দিয়ে ছেলেটা ওই ঘর থেকে বের হয়ে গেল। দরজা লক করে দিল আবারও। তের মনে হচ্ছে নিজের চুল নিজে টেনে ছেড়ে ফেলতে। বস, সামনে থাকা গার্ডটি ডাকলো ছেলেটাকে। ইয়েস। ছেলেটা চোখ তুলে তাকালো। ছেলেটা তের কাছ থেকে বের হয়ে এসে সোফায় চুপচাপ বসেছিল। এরই মধ্যে গার্ডটা হাজির হলো। মিস্টার মেনিউক, তার সেক্রেটারি কিম আপনার সাথে দেখা করতে এসেছে। গার্ডটা বলল, তাদেরকে কাল আসতে বলো। ছেলেটা উত্তর দিল, ওকে বস। গার্ডটা বলে বন্দুক উঠিয়ে চলে গেল বাহিরে। ছেলেটাও সোফা থেকে উঠে তার বাড়ির চক্কর লাগার জন্য বের হলো। এইদিকে তে আবারও পালানোর জন্য রাস্তা খুঁজছে। বাথরুমে ঢুকে দেখে ঠাঁই দিয়ে জানালা লাগানো। ব্যাস, সেটাকে খুলে সেখান দিয়ে লাফ দিল গার্ডেন এরিয়াতে। কিন্তু যেদিকে চোখ যায় শুধু দেয়াল আর দেয়াল, আর চারপাশে জঙ্গল। তে দৌড়াচ্ছে, কিন্তু অচেনা ভিনদেশে সে কিছুই চিনতে পারছে না কি হবে এখন। তে দৌড়াতে দৌড়াতে একটা গুলির আওয়াজ শুনে থমকে গেল। আস্তে আস্তে পা চালাচ্ছে, কোথা থেকে আওয়াজটা আসছে সেটা শোনার জন্য এগিয়ে যাচ্ছে। একটা গলি পেরিয়ে সামনে যে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। যে ছেলেটা তাকে তুলে এনেছে সে ছেলেটা আরেকজনকে মারছে গুলি দিয়ে। আশেপাশে গার্ডও আছে, তারা দাঁড়িয়ে আছে, তাদের হাতেও বন্দুক। হোয়াট দ্য হেল? তে একদম মৃদু আওয়াজে বলল। তে এরকম আওয়াজে ছেলেটা গুলি মারতে মারতে তার দিকে তাকালো, দেখলো তে দাঁড়িয়ে আছে। ব্লাডি শিট, ছেলেটা উচ্চারণ করলো অনেক বিরক্তি সুরে। ছেলেটা তের দিকে এগিয়ে আসলো। তে পালাতে শুরু করে উল্টো দিকে। তে দৌড়াচ্ছে কিন্তু পথ ফুরোচ্ছে না। কবে শেষ হবে এই অবসান? হুট করে তে দৌড়তে দৌড়তে পড়ে যেতে নিলে তার কোমর ধরে ফেলে কেউ এবং কানে কানে বলে ওঠে, দিস ক্রিমিনাল ইজ ইন লাভ উইথ ইউ। গোল টেবিলের চারপাশে বিভিন্ন আন্ডারওয়ার্ল্ডের ডন আর মাফিয়া বসে আছে। তারই মধ্যে মেইন সিটে পায়ের উপর পা তুলে বসে আছে জিওন জাংকুক। সবার মতামত শুনছে। আজকে গোল টেবিল বসার কারণ হলো মাফিয়াদের নিয়ে একটা বিশাল পার্টি হবে এই সপ্তাহের মধ্যে। প্রতি বছরই এরকম পার্টি মাফিয়ার থ্রো করে, সেখানে অনেক বড় বিজনেসম্যান খ্যাতিমান মানুষরা উপস্থিত থাকে। এই পার্টির মাধ্যমে তারা বিভিন্ন টার্গেটও পূরণ করে। মিস্টার জিওন জাংকুক, আপনার ডিসিশনের অপেক্ষায় সবাই আছে। সে সামথিং। ইংরেজ মাফিয়া
বলে উঠল, পার্টি হবে, তবে প্রতি বছর যেভাবে হয় সেভাবে না, অন্যরকম হবে। জিওন জাংকুক বলে উঠল, আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে মিস্টার জিওন জাংকুক, শুধু আপনার উপস্থিতি চাই, বাকিটা সামনে নিব আমরা। ওকে, লেটস সি। কথাটা বলে জাংকুক সেখান থেকে উঠে গেল। জাংকুক আমেরিকার নাম্বার 1 মাফিয়া। এত ডেঞ্জারাস মাফিয়াটাকে সব মাফিয়ারা ভয় পায়। 6 ফিট উচ্চতায় তামাকে বর্ণের সেই হাই ক্লাস সুদর্শন মানুষ হিসেবে পরিচিত। তার কথা বলা, স্টাইল, চলাফেরা সবকিছু মনোমুগ্ধকর। তার এক ইশারায় মেয়েরা যেমন ঘায়েল হতে পারে, ঠিক তেমন তার এক ইশারায় যে কোনো কারো খুন হয়ে যেতে পারে। তার সমস্ত বর্ণনার একটাই আকর্ষণ করার জিনিস হলো তার চোখ। তার চোখ সমুদ্রের পানির মতো রং, শারীরিক গঠন জিম করে যেভাবে বানিয়েছে, মেয়েরা দেখে তা লুটোপুটি খায় তার সাথে বেড শেয়ারের জন্য। হে হানি, লেটস এনজয় টুনাইট। একটা ইংরেজ রিচ ফ্যামিলি থেকে বিলং করা সুন্দরী রমণী জাংকুক এই কথা বলল। জাংকুক মাফিয়াদের মিটিং থেকে বের হয়ে আসছিল গাড়ির কাছে, সেই পথে এই নারী বাধা দিয়ে কথাগুলো বলল। নট ইন্টারেস্টেড। জাংকুক মেয়েটাকে সাইডে ধাক্কা দিয়ে গটগটিয়ে চলে গেল। গাড়ি নিয়ে রওনা দিল নিজের আলিশান বাড়ির উদ্দেশ্যে। সেখানে তার লাইফ লাইনকে আটকে রেখেছে, তাকে বেশিক্ষণ না দেখলে ছটপট করে সে এখন। জাংকুক বাড়ি পৌঁছে জুতা পায়ে গটগটিয়ে উপরে চলে গেল। তার সার্ভেন্ট তাকে মৃদু আওয়াজে বলছে, স্যার আপনার কফি। জাংকুক তার কথার উত্তর না দিয়ে উপরে চলে গেল। জাংকুক উপরে যেয়ে তে দরজা ধাক্কাচ্ছে। ভিতর থেকে লক করে রেখেছে তে নিজেকে, কোনো মতেই সে আজ দরজা খুলবে না। এদিকে জাংকুক ডুপ্লিকেট কার্ড বের করে দরজা খুলল। অমনিতে ফুলদানি দিয়ে জাংকুকের মাথায় মারল। জাংকুক ব্যথায় আওয়াজ করে থেমে গেল। তে এদিকে পালিয়ে যাচ্ছে ঘর থেকে, প্রাণপণে দৌড়াচ্ছে সে, কিন্তু আটকা পড়ে গেল গার্ডদের কাছে। আপনি ভিতরে যান ম্যাম, একটা গার্ড মাথা নিচু করে বলল। যাব না, আমাকে যেতে দিন, তে বলল, আর আশেপাশে তাকাচ্ছে জাংকুক আসছে কিনা। বসের পারমিশন নেই ম্যাম, প্লিজ আপনি ভিতরে যান, একটি গার্ড বলে উঠল। তোর বসের গোষ্ঠী গিলাই, বাহির হতে দে আমাকে, তে রেগে উত্তর দিল। তে দেখছে গার্ডগুলো এক হাত ফাঁক ফাঁক হয়ে দাঁড়িয়ে আছে। তে কে বুঝে দৌড় দিতে যাবে, অমনি কে তার পেছন থেকে হাত খপ করে ধরে একটা সজোরে থাপ্পড় দিল। থাপ্পড় খেয়ে তে ছিটকে দেয়ালে পড়ল। দেয়ালে মাথায় ব্যথা লাগার কারণে কপালটা ফেটে গেল। তাৎক্ষণিকভাবে তে জ্ঞান হারিয়ে ফেলল। জাংকুক তেকে কাঁধে তুলে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। জাংকুককে দেখার সাথে সাথে তার গার্ডরা সেখান থেকে সরে যায়। জাংকুক তেকে বেডে শুয়ে ডাক্তারকে কল করলো। নিজের মাথা ফাটাই দিয়েছে, সেদিকে হুঁশ নেই তার। তের মুখের দিকে এক টেনে তাকিয়ে আছে জাংকুক। তুমি চাও বা না চাও, তোমাকে থাকতে হবে আমারই। ইউ আর অনলি বিলংস টু দিস ক্রিমিনাল, জাংকুক বলে উঠল। জাংকুক কাউচের উপর শুয়ে আছে, চোখে চশমা পরে। সে মাঝে মধ্যে চশমা পরে মাইগ্রেন ইস্যুর কারণে। ল্যাপটপ ইউজ করার সময় বেশিরভাগ চশমা ইউজ করে। সোফায় ল্যাপটপ ইউজ করতে করতে ওখানে কাত হয়ে ঘুমিয়ে যায় সে। সকালবেলা টিপ টিপ চোখ মেলে তাকালো চারপাশে তে, কিন্তু মাথার ভিতরটা কেমন যেন ভন ভন করছে। একটু একটু করে শোয়া থেকে বসা অবস্থায় আসলো তে। অন্ধকার রুম, ব্ল্যাক পেইন্টেড দেয়ালে আরো বেশি অন্ধকার করে তুলেছে আশেপাশ। থাই গ্লাসের জানালার সাথে অ্যাটাচ ব্ল্যাক কার্টেন ও বাইরের আলো ভেতর দিকে ঢুকতেই দিচ্ছে না। ফোনটাও সাথে নেই যে স্ক্রিন লাইট অন করে আশেপাশে দেখবে কি হচ্ছে। ধীর পায়ে উঠল তে এবং নিজের অবস্থান থেকে অন্ধকারে কিছুই বুঝতেছে না কোথায় কি আছে, তবুও ব্যাককলের মতো পা চালাচ্ছে। অন্ধকারে পা চালাতে চালাতে কখন তে জাংকুকের যে সোফায় শুয়ে আছে তার সামনে টেবিলে চলে আসছে সে নিজেও জানে না। তে হাত দিয়ে বারবার সামনের দিকে এগোচ্ছে যে সামনে কোনো দরজা আছে কিনা। তে এইভাবে চলতে চলতে টেবিলের সাথে বাধা পড়ে, আশ্রয় পড়লো জাংকুকের উপরে। জাংকুকের বুকের উপর তে আর দুজনের ঠোঁট লাগালাগি, এক প্রকার চুম্বন বলা যায়। তে তো হতবাক, কি থেকে কি হয়ে গেল। তে উঠতে গেলে জাংকুক তাকে আরো জাপটে ধরলো। চুমুটা আচমকা দুজনের সাথে হলো। এখন বেশ আয়েশ করে জাংকুক তের ঠোঁটে আক্রমণ চালাচ্ছে। তের চোখ বড় বড় হয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে নির্ঘাত এই লম্বটা তার ঠোঁটের ভার্জিনিটি খাইয়ে দিল আজকে।
তে প্রাণপণে চেষ্টা করছে ঠেলা দেওয়ার, কিন্তু পারছে না। মনে মনে বিষাক্ত আর ভয়ঙ্কর গালি আসছে, আর মনে মনে ঠোঁটটা ছাড়া পেলে তার উপর বুলেটের মতো গালি বর্ষণ শুরু করে দিবে, কিন্তু এই লম্বুটা তাকে ছাড়ছে না। বেশ মিনিট 6 পর জাংকুক নিজের ঠোঁট ছাড়িয়ে নিয়ে আসলো তের কাছ থেকে এবং হাঁপাচ্ছে দুজনে, ঘন ঘন নিঃশ্বাসে ছেয়ে আছে ঘরটা। যদি ভুল থেকে ভালো কিছু পাওয়া যায় তাহলে ভুল করতে থাকো, আই ডোন্ট মাইন্ড। জাংকুক কথাটা বলে তের উপর থেকে উঠে লাইটটা অন করে দিল। রাগে ক্ষোভে তের নিজের চুল না, এই লম্বুটার চুল ছিঁড়তে ইচ্ছা করছে। চোখ ভর্তি জলদার আর চোখের ভিতরে সাদা অংশ লাল হয়ে গেছে কিছু রাগের জন্য। তোমার কাছে যথেষ্ট সময় আছে আমার দিকে তাকানোর, বাট এখন তুমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে আসো, আমি গার্ডেন এরিয়াতে তোমার জন্য অপেক্ষা করছি। জাংকুক কথাটা বলে চলে গেল সেখান থেকে। তে ওইভাবে বসে রইল। কেন শুনবে তার কথা? শুনবে না কোনো কিছু, এইভাবে বসে থাকবে সে। দেখবে তার সাধ্য কতটুকু তাকে এইখান থেকে নিয়ে যাওয়ার। অনেকক্ষণ হয়ে গেল জাংকুক নাস্তা টেবিলে বসে আছে গার্ডেন এরিয়াতে। তার গার্ডগুলো মাথা নিচু করে আছে। জাংকুকের এতক্ষণ অপেক্ষা করাটা বিরক্তি লাগলেও সেটা এখন রাগে প্রকাশ পাচ্ছে। একটা সার্ভেন্টকে দিয়ে তেকে ডেকে পাঠালো জাংকুক। সার্ভেন্ট চলে আসলো, কিন্তু তে আসলো না। উল্টো শুনে গেল তে তাকে বাংলা ভাষায় গালিগালাজ করে নিচে পাঠিয়ে দিয়েছে। এইসব শুনে জাংকুক নিজেই গেছে এখন তেকে আনতে। জাংকুক ঘরে যেয়ে দেখলো তে সকালে যে জায়গাতে বসা অবস্থায় রেখে গিয়েছিল সেখানে ঠিক সেই অবস্থায় বসে আছে। এটা দেখে জাংকুকের মেজাজে আগুনে ঘি ঢেলে দিল মনে হচ্ছে। সমস্যা কি? জাংকুক চিল্লিয়ে বলল। তে তবু কোনো কথা বলছে না। নখ দিয়ে নরম পাপোশটা খুব মনোযোগ দিয়ে খোটাচ্ছে সে এতটাই ব্যস্ত যে সামনে থাকা ব্যক্তিটা আগ্নেয়গিরির মতো লুক নিয়ে আছে, তার কোনো ভাবান্তর নেই। জাংকুক টের ইগনোরেন্স সইতে না পেরে তার দু বাহু টেনে তাকে দাঁড় করালো। এত শক্ত করে টেনে ধরেছে যে টের মনে হচ্ছে শরীর থেকে আজ তার দু হাত আলাদা হয়ে যাবে। আমি যখন কোনো প্রশ্ন করবো বা করছি আমার চোখের দিকে তাকিয়ে জবাব দিবে পরবর্তী সময় থেকে। জাংকুক টের দু বাহুকে ঝাঁকিয়ে বলল, এটা আমার হাত, আপনার বন্দুক না যে এত জোরে ঝাঁকাবেন। তে জাংকুকের চোখে চোখ রেখে কথাটা বলে চোখ নামিয়ে নিল। তাহলে আমি যা বলবো তাই শুনতে হবে, নয়তো বন্দুকের গুলি তোমার ভিতরে প্রবেশ করতে সময় নেবে না। জাংকুক বলল, আই এম নট ইউর সার্ভেন্ট। তে চোখ মুখ শক্ত করে জবাব দিল, ইয়েস ইউ আর। তোমার গ্র্যান্ডপা তোমাকে আমার সার্ভেন্ট হিসাবে বিক্রি করে দিয়েছে আমার কাছে। জাংকুকের বাঁকা জবাব। সে বিক্রি হয়ে গেছে কথাটা বারবার বাজতে লাগলো তার কানে। তার দাদু কিভাবে এই কাজটা করতে পারলো? সে জানে তার দাদু তাকে ভালোবাসে, তাহলে কিভাবে? প্রশ্নের আজাহারিতে তে তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তে নিজের হাত দিয়ে এক ছটকার কপালে থাকা ব্যান্ডেজ খুলে ফেললো। রক্ত বেরোচ্ছে না, কিন্তু হালকা হালকা বেরোচ্ছে তা স্পষ্ট। জাংকুকের চোখ এড়ালো না। রাগে শরীর জ্বলে গেল তার আরো। আমি টাকা দিয়ে কিনেছি তোমায়, তাই তোমার শরীরে শুধু আমার দেওয়া দাগটাই থাকবে। নেক্সট টাইম এরকম ভুল করলে সোজা হয়ে দাঁড়ানোর অবস্থায় থাকবে না তুমি। জাংকুকের কোনো কথায় তের মাথায় ঢুকছে না। তার মাথায় যেটা ঢুকেছে সেটাই ঘটছে বারবার। চেঞ্জ হও 5 মিনিটের মাঝে, নয়তো আমি এসে চেঞ্জ করানোর জন্য অনুমতি নিব না। জাংকুকের কথাগুলো শুনে তে তার দিকে মাথা তুলে তাকালো। চোখে জল সমুদ্রের সমান, আর সেখানে পাহাড় সমান অভিযোগ আর অভিমান ভরা। জাংকুকের ইচ্ছা করছে সেই জল মুছে দিতে। আমি তো আছি, কিন্তু সে আরো জল শক্ত করে বলল, এন্ড আই মিন ইট। অর্থাৎ সে বোঝালো সে যা বলেছে তে না শুনলে ফিরে এসে সে তাই করবে। জাংকুক চলে যাওয়ার পর তে বেড থেকে নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। পানির কল ছেড়ে কান্নায় ভেঙে পড়ল সে। ছোটবেলা থেকে তার দাদু তাকে মানুষ করেছে। উচ্চবিত্ত পরিবারের একমাত্র কন্যা হওয়ার কারণে তের কোনো কিছুর অভাব ছিল না। যা চাইতো তাই পেত, তবে সে উগ্র ছিল না। বাবা মা নাই বলে তাকে কখনো এই অভাবটা পূরণ হতে দেয়নি তার দাদু। তবে আজ এমন কাজ তার দাদু কিভাবে করতে পারলো? কপালে কেটে যাওয়া স্থান থেকে রক্ত চুইয়ে পড়ছে তের। কিভাবে থাকবে সে এই হিংস্র নামক অমানুষের সাথে, যার অন্য অন্য মানুষের প্রতি দয়া নেই, তাদের প্রাণ নিয়ে খেলা করে। গার্ডেন এরিয়াতে জাংকুক তার ব্ল্যাক কফিতে চুমু দিচ্ছে আর মাঝে মধ্যে আর চোখের সামনে বসা অবস্থায় তের দিকে তাকাচ্ছে।
তে চুপচাপ কাঁটা চামচ দিয়ে চাউমিনটা ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে। জন, আমার মিটিংটা ফিক্স করো, যেটা কালকে আটকে ছিল। জাংকুক বলল তার পার্সোনাল বিশ্বস্ত গার্ডকে। জাংকুকের আওয়াজে মনে হচ্ছে অনেক ওজন আছে। চোখ আলতো উঠিয়ে তে একবার দেখলো জাংকুককে। আর তুমি? তীর দিকে আঙুল তুলে। খাওয়া শেষে নিজের ঘরে থাকবে। এক্সট্রা প্ল্যান করে থাকলে তা যে কার্যকরী হবে না সেটা মাথায় গেঁথে নাও, জাংকুক বলল চোখ পাকিয়ে। আই এম নট এ ফুল। তে চোখ মুখ শক্ত করে জবাব দিল। সাউন্ডস বেটার। জাংকুক বাঁকা হাসি দিয়ে কথাগুলো বলে উঠে দাঁড়ালো। চেয়ার থেকে কোটটা তুলে কাঁধে তুলে বেরিয়ে গেল সেখান থেকে। তে এতক্ষণ হাঁপ ছেড়ে বাঁচলো। মনে হচ্ছিল লোকটা যতক্ষণ তার সামনে ছিল দমটা আটকে ছিল কেমন ভাবে। ঘরে বসে তে ভাবছে কিভাবে এখান থেকে বের হবে সে। আর উনি কি চায় সেটাও তার কাছে ক্লিয়ার করছে না। দাদু আমাকে কেন বিক্রি করলো সেটাও জানি না। আমি এখানে কেন আছি সেটাও জানি না। গুলিয়ে যাচ্ছে সবকিছু, মাথাটা ফিটে যাচ্ছে ব্যথায়। তে এতক্ষণ বসে বসে প্ল্যান করলো কি কি করবে। হয়েও গেছে তার প্ল্যান। তে বাড়ির সার্ভেন্টকে দিয়ে একটা রেড ওয়াইন আনালো। রেড ওয়াইন চাওয়াতে সার্ভেন্টটা কেন আর চোখে তাকালো। তেও চোখ পাকিয়ে দেখলো। তে রেড ওয়াইনটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। একটা ফিমেল সার্ভেন্টকে বললো তার ঘরে যেন কেউ না আসে। ফিমেল সার্ভেন্ট মাথা ঝাঁকালো। তে রেড ওয়াইন গ্লাসে ঢেলে বাথরুমে ট্যাবের ভিতরে গিয়ে বসলো। কখনো এইসব খায়নি সে। গন্ধে তার ভিতর গলিয়ে আসছে। মনে হচ্ছে বমি করে দেবে সে। কোনো রকমের রেড ওয়াইনটা হাতে নিয়ে নিজের জামা কাপড়ের উপর ছেটালো সে। দেখে যেন বিধ্বস্ত লাগে তাকে। এইসব করার পর নিজের ইচ্ছায় বাথরুমের বাথটাব থেকে বের হয়ে স্লিপ কেটে ধরাস দিয়ে পড়লো। রুমের দরজা খোলা বিধায় আওয়াজটা ধরাম দিয়ে বের হলো। এদিকে ফিমেল সার্ভেন্ট জাংকুককে ফোন দিয়ে বলে দিয়েছে ম্যাম কাউকে তার রুমে আসতে না করেছে। জাংকুক তখনই মিটিংয়ের ফিনিশিং টেনে দ্রুতভাবে গাড়ি চালিয়ে আসছে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সে শুনতে পায় এরকম ধরম করে আওয়াজ। দ্রুত বেগে ছুটে যায় তার রুমে। রুমের দরজা খোলা কিন্তু বাথরুমের দরজা খোলা না। অনেক জোরে দরজা ধাক্কাচ্ছে কিন্তু কেউ খুলছে না। তে ভিতর থেকে এটা এক্সপেক্ট করেছিল যে এরকমই কিছু একটা হবে। তে দরজা খোলো। গড প্রমিস যদি উল্টোপাল্টা কিছু করো তোমাকে জ্যান্ত পুঁতে দিব, জাংকুক চিল্লিয়ে বলছে। ওপেন দ্য ডোর রাইট নাও ড্যাম ইট। জাংকুক আবারও চিল্লিয়ে বলে উঠল। এত বলার পরও যখন জাংকুক কোনো উত্তর পেল না তখন তার মনে ভয় লাগতে শুরু করলো। উপায়ন্তর না পেয়ে আরো সার্ভেন্টকে ডেকে একসাথে দরজা ধাক্কালো। মিনিট পাঁচেক এইভাবে ধাক্কাধাক্কি করার পর দরজাটা খুললো। ভেতরে যেয়ে জাংকুক দেখলো তের গায়ে ওয়াইনের মাখামাখি। ফ্লোরে পড়ে আছে সে। হাফ প্যান্ট পরাতে তার রান দেখা যাচ্ছে। সার্ভেন্টগুলোকে সরিয়ে তেকে করে তুলে নিল। তার পায়ে টাওয়াল জড়িয়ে দিয়ে নিয়ে যাচ্ছে বাহিরে। অলরেডি অ্যাম্বুলেন্সে কল করা হয়েছে। ভয়ে জাংকুকের জান ধুকভুক করছে। তে সব বুঝছে কিন্তু রেসপন্স করছে না কোনোভাবে। একবার শুধু সে এখান থেকে বের হতে পারলে শান্তি। গেটের বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। তেকে স্ট্রেচারে শোয়ালো জাংকুক। দুইটা ডাক্তার দাঁড়িয়ে আছে। একটা ডাক্তার তেকে দেখে কেমন ক্রাশ খাওয়ার মতো লুক করলো কিন্তু জাংকুককে দেখে আবার সামনে নিল। তাড়াতাড়ি চেক করেন ওর কি হলো। জাংকুক ব্যস্ত গলায় বলে উঠল, মিস্টার জিওন জাংকুক হ্যাভ সাম পেশেন্ট লেট মি সি। ডাক্তার বলে উঠল। ডাক্তার তেকে পরীক্ষা করছে কিন্তু কোনো কিছু বুঝতে পারছে না। একের পর এক দেখছে, চোখ খুলছে কিন্তু কিছু না। ডাক্তারটা তের পায়ের কাছে এসে সুরসুরি দিচ্ছে যেহেতু তার জ্ঞান নেই। আর এই সুরসুরি তের মারাত্মক দুর্বলতা। সবখানে সুরসুরি তার। আর এই সুরসুরি পেয়ে তে আর কন্ট্রোল করতে পারলো না। ডাক্তারকে এক লাথি দিল সুরসুরি ঠেলাতে। আর শোয়া থেকে বসা অবস্থায় হয়ে তে হেসে চলে যাচ্ছে। কোনো মতে হাসি থামছে না তার আর। এদিকে তের দিকে কেউ রক্তিম চোখ নিয়ে তাকিয়ে আছে, সেদিকে খেয়াল নেই তার। তে হাসি থামিয়ে চারপাশে দেখে বুঝলো যখন সে ধরা পড়ে গেছে তখন তার মুখটা এতটুকু হয়ে গেছে। এই প্রথম ভয়ে ভয়ে তে তাকালো জাংকুকের দিকে। হিংস্র লুক নিয়ে তাকিয়ে আছে তের দিকে। তের নিজের কপালকে নিজেরই ফাটাতে ইচ্ছে করছে। এইসব ভাবতে ভাবতে তে আরেকটা ভুল করে ফেললো। তা হলো
স্ট্রাকচার থেকে লাফ দিয়ে সে পালাতে চাইছিল, আর জাংকুক তার হাত খপ করে ধরে এখন হির হির করে টেনে বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে। তে চিল্লাচ্ছে, ছাড়ুন আমাকে। অসংখ্য ভার তে একই কথা বলে যাচ্ছে জাংকুককে, কিন্তু কোনো পরিবর্তন নেই। আর কতক্ষণ এইভাবে ঝুলে থাকবো মাবুদ? তে রেলিং এর লাস্ট 1 ঘন্টা যাবৎ ঝুলে আছে। 1 ঘন্টা আগে সে মনে মনে প্ল্যান করেছে যে করেই হোক সে পালাবে, কিন্তু এত কড়া সিকিউরিটির মধ্যে দিয়ে সে কি করে পালাবে? তখনই তার চোখ গেল থাই গ্লাসের জানালা দিয়ে। সেখানে গেল দৌড়ে। যেহেতু ঘরের কোনো এক জায়গাতে সিসি ক্যামেরা লাগানো, সেই হিসাবে তাকে সাবধানে কাজ করতে হবে। আগে সে ঘরের লাইট অফ করলো। লাইট অফ করে থাই গ্লাসের জানালা খুলে দেখলো সেখানে রেলিং আছে। লাফ দিয়ে পড়লে জানে বাঁচবে না সে। 5টা ওনা নিয়ে রেলিং এর কাছে গিয়ে নেমে পড়লো সে। এদিকে জাংকুক এসে খুঁজে না পাওয়ায় গলা ফাটানো সবকিছুইতে দেখছে, তবুও মুখ চেপে আছে যেন আওয়াজ না হয়। জাংকুকের বের হওয়ার পর তে রেলিং থেকে তার হাতের ওনাগুলোকে পেঁচিয়ে নিচের দিকে নেমে পড়লো সুরসুর করে। বাগান নিচে থাকায় পায়ের বেশ খানিক অংশ কেটে গেছে, কারণ তার পরনে ফ্রক আর কোয়ার্টার প্যান্ট ছিল। সেটা সে সার্ভেন্টের ঘর থেকে গতকালই চুরি করে এনেছে। এই পোশাকটা মুখে কানি মেরে দিয়েছে। জাংকুকের যাওয়ার পথ দেখছিল সে এতক্ষণ ধরে। আস্তে সার্ভেন্টের লোকটা বানিয়ে গার্ডের সামনে পৌঁছালো। গেটের কাছে যেতেই তাকে কে যেন বলল, হে লেডি, স্টপ দেয়ার। তে বুক ধুকবুক করছে। ধরা পড়েই গেল অবশেষে। গার্ডে এসে জিজ্ঞাসা করলো, তুমি কি এখানে কাজ করো? তে প্রশ্ন শুনে বিচলিত হলেও থেমে গেল। সে বলার আগে আরেকজন ওই গার্ডকে বলছে, ওখানে কি করছেন আপনি? বস রেগে আছে, দ্রুত আসেন, গাড়ি নিয়ে বের হতে হবে। গার্ডটি আর কিছু না বলে দ্রুত বেগে সেখান থেকে চলে যায়। তে মনে হচ্ছে হাফ ছেড়ে বাঁচলো। সার্ভেন্টের পোশাকে তেকে দেখে দারোয়ান গেট খুলে দিল। তে প্রাণপণে দৌড়চ্ছে, যে করেই হোক তাকে আমেরিকা ছাড়তেই হবে। তার দাদু তার সাথে এরকম কেন করলো তাকে জানতে হবে। এইভাবে তে দৌড়তে দৌড়তে একটা বাস দেখে ফেললো। যেহেতু টাকা নেই তাকে, তাহলে কোনো ক্রমে উঠতে দিবে না উপরে। সে চুপে চুপে বাসের পেছনে যেয়ে লুকালো। দোতলা বাস। সবাই উঠে যাওয়ার পর সে বাসের পেছনে মই সিস্টেম জায়গাটা ধরে ধরে উপরে উঠে শুয়ে গেল, যেন কেউ ধরতে না পারে। এইভাবে গাড়ি চলতে লাগলো আপন গতিতে। তে শুধু মনে মনে বলছে, এখান থেকে একবার বেঁচে ফিরে যাই, তারপর তোকে কানের নিচে বাজাবো শালা। আমাকে 3টা থাপ্পড় মেরেছিস তুই। জাংকুক নিজের এরিয়াতে এসে গান দিয়ে শুট করেই যাচ্ছে মূর্তিটার উপর। মনে হচ্ছে যত রাগ ওই মূর্তিটার উপর তুলছে। 1 ঘন্টা ধরে তাই করছে। একটা গার্ড এসে মাথা নিচু করে জিজ্ঞাসা করছে, স্যার ম্যাম ফরেনারের একটি বাসে উঠে পড়েছে। আমাদের লোক সেটা দেখেছে কিন্তু পিছু নিয়েছে। আপনি তাকে ধরতে না করেছেন, এজন্য তাকে কেউ টাচও করেনি। জাংকুক এতক্ষণ বুলেট চালাচ্ছিল। গার্ডের কথা শুনে থেমে গেল। চোখের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাঁকা করে হেসে বলল, দেয়ার আর ইউ মাই বেবি গার্ল। জাংকুক হাতে থাকা গানটা ফেলে দিয়ে চোখে সানগ্লাস দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। সাথে তার পেছনে প্রোটেকশন হিসেবে 10টা গাড়িও। হেই, এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি? একজন শিপ ফরেনারকে তে জিজ্ঞাসা করছে। ফরেনারটা উত্তর দিল, ইয়েস মাই ইয়ং লেডি। তে বলল, আমি কি এই শিপে করে বাংলাদেশে যেতে পারি? লোকটা এগিয়ে আসলো কিছু না বলে। তেকে মাথা থেকে পা পর্যন্ত দেখে স্ক্যান করতে লাগলো। চেক আউট এইভাবে করাতে তের অস্বস্তি লাগতে লাগলো। এক সময় তে দৌড় দিতে গেলে লোকটা তার বাহু ধরে বলে, আজকে তোমাকে দিয়ে রাতে ফ্রিতে এনজয় করা যাবে। এই বলে লোকটা তাকে নিয়ে টানাটানি করতে লাগলো। তে ছোটাছুটি করছে জোর দিয়ে। আর একটা লোক ইংলিশে বিভিন্ন অসন্তোষজনক কথা বলছে। হুট করে গানের একটা বুলেট এসে লোকটার পিঠে ঢুকে গেল। তে মৃদু চিৎকার দিয়ে দেবে গেল। বুক হৃৎপিণ্ড এত জোরে বিট করছে, পিছনে ঘুরে তাকাবার সাহসটাও কুলোচ্ছে না। এটা আর কেউ হবে না সে ছাড়া। পেছন থেকে একজন বলল, আর ইউ টায়ার্ড বেবি গার্ল? নিজের দাদুর সম্মান বাঁচাতে তেকে বিয়ে করতে হবে এই মাফিয়া নামক হাজবেন্ডকে। কান্নার দলা পাকিয়ে আসছে, তবুও কান্না যেন থামছি না তার আর। তের সামনে তার দাদু বসে আছে। তিনি একটু থেমে বলে উঠলেন,
আমি যা বলি তা মনোযোগ দিয়ে শোনো। তের কিছুক্ষণ আগে বিয়ে হয়েছে জাংকুকের সাথে। জাংকুক এক প্রকার টিনে হেঁচড়ে বাড়ি নিয়ে এসেছে তাকে। তার পিঠে কয়েকটা ধূপ ধাপ কিলো পড়েছে। তের দাদু বলে উঠল, তুমি হয়তো রেগে আছো। এই যে তোমাকে জাংকুক বলেছে আমি তোমাকে বিক্রি করে দিয়েছি ওর কাছে। জাংকুক তোমার জীবন বাঁচাতে তোমাকে মিথ্যা কথা বলে নিজের কাছে রেখেছে। আমি চাইনি তোমার কোনো ক্ষতি হোক, তোমার লাইফটা যেন রিস্কে না পড়ুক, তাই আমি এটাই চেয়েছিলাম। বাংলাদেশে তোমাকে মেরে ফেলার জন্য একজন উঠে পড়ে লেগেছিল, আমিও চেয়েও কিছু করতে পারিনি। যেহেতু আমি জাংকুককে আগে থেকে চিনি, তাই আমার কাছে মনে হয়েছে তার সাথে তোমাকে রাখাটা শ্রেয় হয়। তোমার জীবন রক্ষার্থে জাংকুককে গুলে খেতে হয়েছে। আশা করি তুমি আমার কথা বুঝেছো আর আমার কথাও রাখবে। এই কথা বলে উনি চলে গেল। জাংকুক ধীর পায়ে তের কাছে আসলো। সে এসে জিজ্ঞাসা করলো, লিগালি তুমি আমার ওয়াইফ, দৌড়াদৌড়ি করে এনার্জি নষ্ট না করে আমার সাথে কিভাবে জীবন কাটাবে সেটা নিয়ে ভাবো। আমি তোমাকে ভালোবাসি, এটাই মাথায় রেখো। জাংকুকের কথা আর তার দাদুর কথা মাথায় প্রচন্ড ঘুরপাক খাচ্ছে তার। কি করবে, কি করে ফেলবে বুঝতে পারছে না। অবশেষে সিদ্ধান্ত নিল যে যা হয়েছে মেনে নিবে সে। তে আস্তে আস্তে জাংকুককে মেনে নিতে শুরু করে। জাংকুক কোনো কমতি রাখে না তের যত্ন এবং খেয়াল রাখায়। তের সবকিছু জাংকুক ভালো মতো খেয়াল রাখে, আর তেও বুঝতে পারে জাংকুক তাকে কতটা ভালোবাসে। জাংকুকের হিংস্র সাইড অন্যদের জন্য হলেও তের জন্য সে একজন নরম প্রকৃতির মানুষ। তবে মাঝে মধ্যে একটু রেগে যায়, সেটা তের কেয়ারলেস আচরণের জন্য। জাংকুক বেশ কিছুদিনের জন্য দেশের বাইরে চলে যায়। শুধুমাত্র তে থেকে যায় আলিশান বাড়িতে। সে একা, সে কি করবে কিছুই বুঝতে পারছে না। সারাদিন এদিক ওদিক ঘুরে ফিরে তার দিন কেটে যায়, কিন্তু দিন শেষে জাংকুকের অনুপস্থিতি ভালো মতনই সে টের পায়। জাংকুককে ছাড়া তার মোটেও ভালো লাগছিল না। সে দিনে দিনে বুঝতে পারে জাংকুক তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। প্রায় 30 দিন পর জাংকুক ফিরে এলো। জাংকুক ডুপ্লিকেট কার্ড দিয়ে রুমের দরজা খুলতেই তে দৌড়ে গিয়ে জাংকুককে জড়িয়ে ধরলো। জাংকুক প্রথমে অবাক হলো, পরক্ষণে সেও তেকে আগলে নিল। অতঃপর তে তার মনের অনুভূতিগুলো জাংকুককে প্রকাশ করলো। এরপর কেটে গেল 7 বছর। তে চিল্লাচ্ছে, ভিকুক আর টেকুক, তোরা যদি 5 মিনিটের মাঝে ডাইনিং এ না আসিস তোদের পিঠের ছাল তুলে নিব আমি। হ্যাঁ ঠিক ধরেছেন, টেকুক আর ভিকুক জাংকুক আর তের ছেলে মেয়ে, টুইন বেবি হয়েছে তাদের। জাংকুকও মাফিয়া কাজ ছেড়ে নিজের বিজনেস সামলাচ্ছে। নিচে এসে বলল, কি হয়েছে বেবি গার্ল, একদমই ওই নামে ডাকবেন না। জাংকুক চোখ পাকিয়ে বলল, কি বলল? তে আমতা আমতা করে বলল, বাচ্চারা আছে তো। জাংকুক উঠে তে ঠোঁটে দীর্ঘক্ষণ চুমু খেলো। বাচ্চারা এসে বলল, দেখে ফেলেছি। জাংকুক হাসলো আর তে জাংকুকের বুকে মুখ লুকালো। আর এই গল্পের সমাপ্তি এখানেই। আশা করি এই দুষ্টু মিষ্টি গল্পটি তোমাদের ভালো লেগেছে। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমরা তাইকো গল্প পাওয়ার জন্য। আমার চ্যানেলের অবস্থা একদমই ভালো না, তোমরা বেশি বেশি তাইকো লাভারদের কাছে শেয়ার করে দাও গল্পটা।